প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। নিউ ইয়র্কের অবস্থা অত্যন্ত বিধ্বস্ত। তুষারপাতে, তুষার ঝড়, সারা নিউ ইয়র্ক শহর বলতে গেলে স্থবির। তারই মাঝে আমরা বাংলাদেশি প্রবাসীরা মোটামুটি ভাবে সবাই ভালো আছেন। সবাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছে। এটাই আজকে নিউ ইয়র্কের খবর। তবে বলছিলাম, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পূর্ব বাংলাদেশের অবস্থা সর্বশেষ যেটুক জানতে পারছি তা হলো জামাত এবং বিএনপি খেলা জমে উঠেছে। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। নির্বাচন আর মাত্র বাকি 15 দিন। তারই মাঝে দেশের নির্বাচনী প্রচারণায় উপভোগ হয়ে উঠেছে। এ কারণেই বাংলাদেশের মানুষ নির্বাচনের আগে এবং পরে যে ছবি দেখতে পায় গতানুগতিক ভাবে, তার কিন্তু অনেক ব্যতিক্রম এবার। বাংলাদেশের মানুষ চিরদিন, অন্তত গত 54 বছর দেখে এসেছে নির্বাচনী মাঠে বিএনপি এবং জামাতের গলাগলি। সেই গলাগলি এখন পরিণত হয়েছে প্রায় মারামারিতে। আজকেই ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের কাছে ঢাকা 8-এ এনসিপি তথা জামাতের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ, শুধু ডিম নিক্ষেপে নয়, ডিম বর্ষণ হয়েছে। এই বিষয়গুলি দেশের মানুষের জন্য নতুন। আগেই বলছি, গলাগলি থেকে মারামারি, এটা অন্তত বাংলাদেশের মানুষের জন্য উপভোগের। কারণ প্রায় প্রতিটি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি, আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেই। এর আগে বিএনপি আওয়ামী লীগের মাঝে বাকযুদ্ধ, হানাহানি যা নির্বাচনকে কেন্দ্র করে হতো, তাই দু দলের মাঝেই সীমাবদ্ধ থাকতো। জামাতকে খুব বেশি উগ্র, খুব বেশি উচ্ছৃঙ্খল পরিবেশে আমাদের দেশের মানুষ দেখে অভ্যস্ত নয়। কিন্তু এবার সেই খেলাটি বাংলাদেশে মানুষ দেখছে। বিশেষ করে বিষয়টি খুবই উপভোগের। এই কারণে উপভোগের, কারণ জামাত এবং বিএনপি, তাদের প্রেম প্রীত সকলের জানা। জামাত বিএনপির সঙ্গে থাকার কারণে কোনো নির্বাচনেই জামাতকে নিয়ে কোনো ধরনের কটূক্তি, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, রাজাকার, এসব নিয়ে জামাতকে কখনোই বিব্রত বিএনপি অন্তত করতো না। কিন্তু এবার তা লক্ষ্য করা যাচ্ছে। আমার কাছে খুব অবাক লাগে যখন দেখি বিএনপি জামাতকে রাজাকার বলছে, গণহত্যাকারী বলছে, 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে তাদেরকে আখ্যায়িত করছে এবং নানাভাবে জামাতকে বিব্রত করার চেষ্টা করছে। পাশাপাশি জামাত এসব বিষয়গুলিকেও অত্যন্ত চতুরভাবে মোকাবেলা করছে। এর কারণটা কি? কারণ হলো আগের জামাত আর আজকের জামাতের মাঝে বিস্তর ফারাক। আগের জামাতের যে পরিস্থিতি, নতজানু পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন আর নেই। 24-এর জুলাই তথাকথিত বিপ্লব, আমি বলি গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে জামাত যেন একেবারে অমিত শক্তিতে বলিয়ান হয়ে এক নতুন রূপে, নতুন ভাবে আত্মপ্রকাশ করেছে। এর একটা প্রধান কারণ, অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত জামাতকে তাদের শক্তি সঞ্চয়ের জন্য সহযোগিতা, সাহায্য করে আসছে। এমনকি এনসিপি নামক ছাত্রদের যে সংগঠনটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, এই সংগঠনটিও অন্তর্বর্তীকালীন সরকারের আশকারায় হয়েছে। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ররোচনায় নাহিদ বা নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বা আক্তার হোসেন,
তারা কিন্তু ডক্টর ইউনূসের উৎসাহে উৎসাহিত হয়ে এনসিপি নামক দলটি গঠন করেছে। এর মাঝে অনেক কিছু হয়েছে, তারপরও এখন পর্যন্ত বলা যেতে পারে সরকার যতই বলুক, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত জামাত এবং এনসিপি কে বিভিন্নভাবে প্রধান একটি শক্তি হিসাবে দেখার চেষ্টা করছে, এবং ঘটনাটিও তাই। কালক্রমে জামাত প্রধান শক্তি হিসাবে দাঁড়িয়েছে, যেহেতু আওয়ামী লীগের মতো সংগঠন, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতে, আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরা পালিয়ে ভারতে গেছে, আর দেশে যারা রয়েছে তারাও আত্মগোপনে, তারা বের হতে পারছে না। একমাত্র আমরা কিছু ব্যতিক্রম দেখেছি গোপালগঞ্জের ব্যাপারে। গোপালগঞ্জে আওয়ামী লীগ রুখে দাঁড়িয়েছিল, সেখান থেকে এনসিপি কিভাবে পালিয়েছিল সেই দৃশ্য আপনারা খুব ভালো করে দেখেছেন। প্রশ্ন হলো, এখন যে বিষয়টি বাংলাদেশের সবচেয়ে আলোচিত, নির্বাচনে কে ক্ষমতায় আসবে, যে বিষয়টি অত্যন্ত আলোচিত এই কারণেই যে জামাত, যাদের ভোট ছিল মাত্র 7%, সেই জামাতের ভোট এখন অনেক বেড়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জরিপে জামাতের ভোট 20% বলা হচ্ছে, 30% বলা হচ্ছে, হয়তো বাড়িয়েও বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা জামাতের ভোট বেড়েছে। জামাতের ভোট বাড়ার কারণটা হলো 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি ধরেই নিয়েছিল যে তারা পরবর্তীতে ক্ষমতায় আসছে, যে কারণে বিএনপি দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে তারা ছিল দৌড়ের উপর, এবং তাদের পকেটও সম্ভবত খালি ছিল। সরকার পরিবর্তনের পর বিএনপি যেন কোমর বেঁধে লেগে যায়, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্নভাবে স্থানীয়ভাবে শক্তি প্রদর্শনে, এবং এটাই তারা প্রমাণ করতে চাচ্ছে আওয়ামী লীগের বিদায়ের পর তারাই ক্ষমতায় এসেছে। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন ভিন্ন বাস্তবতার কয়েকটি ছবি আপনাদেরকে বলি। যেমনটি তরুণ সমাজ যে আন্দোলন করেছিল, যে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে আপনার দেখা যায় যে জামাত শক্তিশালী হচ্ছে, তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির শক্তিশালী হচ্ছে, এবং এই আন্দোলনে নেতৃত্ব দানকারী যে সমস্ত ছাত্র নেতারা বেরিয়ে এসেছে, এদেরকে অনেকে আগে চিনত না, অনেকে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের ভিতরেই ওরা ছিল, ছাত্রলীগ ওদেরকে লালন করেছে, পালন করেছে, সবকিছুই করেছে। তারা হঠাৎ করে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে আন্দোলন। কিন্তু এখানে সবচেয়ে মজার জিনিস, তাদের সঙ্গে যে সমস্ত বাম দল থেকে শুরু করে অন্যান্য প্রগতিশীল ছাত্র আন্দোলন, ছাত্র দল সহ সকলেই যারা ছিল, বিশেষ করে এনসিপি দল গঠন করার পর অনেক ছাত্র সংগঠন যারা আন্দোলনে জয়েন করেছিল তারা কিন্তু সরে পড়েছে, আর জামাত সমর্থিত শিবির এককভাবে তাদের কার্যক্রম শুরু করে, যার ফলশ্রুতিতে আপনারা লক্ষ্য করবেন একের পর এক ডাকসু, রাকসু, চাকসু থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি জামাত দখল করেছে। কিন্তু জামাত দখল তো জোর করে করেনি, তাদেরকে ভোট দিয়েছে, বাংলাদেশের ছাত্ররা ভোট দিয়েছে। অন্তত আশ্চর্যের বিষয়, মহিলা মেয়েদের হলগুলিতেও জামাত পাশ করেছে এবং জামাত বিজয়ী হয়েছে। তো আমার কাছে একটা বিষয় খুব অবাক লাগে যে ছাত্রীরা কিভাবে শিবিরকে ভোট দিতে পারে, সেটাকে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে কখনো ভাবা গেছে? কিন্তু এবার তা হয়েছে। তারেক রহমান তখন দেশে ছিলেন না, তিনিও সম্প্রতি দেশে ফিরে এসেছেন। তারেক রহমান দেশে ফেরার পর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো মাত্র ক সপ্তাহ আগেই। সেই নির্বাচনেও কিন্তু
জামাত সমর্থিত প্যানেল পাশ করেছে, তাহলে কি ধরে নেওয়া যায় যে তারেক রহমান আসার পরও যে প্রতিক্রিয়া ছাত্র সমাজ যুব সমাজের মাঝে পড়ার উচিত ছিল সেটি হয়নি? কেন হয়নি? তারেক রহমান আসবে ঘটা করে যে আলোচনা সবকিছু নিয়ে আলোচনায় আসলো এবং সকলেই ধরে নিয়েছিল যে তারেক রহমান আসার পরে দেশের রাজনৈতিক পরিবেশটা অন্যরকম হয়ে যেতে পারে। কিন্তু আদৌ কি আজকের দিনে যদি প্রশ্ন করা হয় সেই বড় ধরনের কোনো পরিবর্তন হয়েছে? এখানে একটি কথা বিশেষভাবে বলে রাখা প্রয়োজন, তারেক রহমান বাংলাদেশে আসলেন, এদিকে প্রয়াত হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গোটা করে নামাজে জানাজা থেকে শুরু করে শোকসভা সবকিছু হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। কিন্তু সেই পরিস্থিতির পরেও কি বিএনপির পালে খুব জোরে ধাক্কা লেগেছে দেখে মনে হচ্ছে? বিভিন্ন জায়গায় তারেক রহমান নির্বাচনী প্রচারে যাচ্ছেন। সর্বশেষ যতটুকু খবর, প্রচার, জনসভায় প্রচার ভিত্তিক নির্বাচনের স্টাইলটি হয়তো এ যুগে তেমন কাজ করছেন না বা করবে না, এরকমও হইতে পারে। নতুন প্রজন্ম, আপনাদের মনে রাখা দরকার আমাদের, যে নতুন প্রজন্ম ভোটারের সংখ্যা অনেক এবং এরা কোনোদিন ওরা ভোট দেয়নি। আজকে যাদের বয়স 40 বছর বয়স, তারা কিন্তু ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের পরপর 3টি নির্বাচন একেবারে অন্যরকম এক পরিস্থিতির কারণে যেগুলি বিতর্কিত, সেই নির্বাচনে কেউ ভোট দেয়নি। এবার অনেকটাই নির্বাচনের মাঠ উন্মুক্ত, যদিও নির্বাচন কমিশনকে আমি এখনো নিরপেক্ষ নির্বাচন কমিশন মনে করি না। আমি মনে করি না নির্বাচনের সমস্ত রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। রাজনৈতিক নেতারা তা সবসময় বলে থাকেন, হচ্ছে না। নির্বাচন কমিশনও মনে হচ্ছে যেন একটি দল, একটি গ্রুপ, একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে তারা প্রকারান্তরে সাহায্য করছে। তার পরিণতিটা আমরা পরে দেখতে পাবো। তবে এই মুহূর্তে আরো একটি কথা বলে রাখি যে কেন বিএনপি অনেক ব্যাকফুটে এবং কেন জামাত অগ্রগামী অনেকটা, যেটা অ্যাকর্ডিং টু মানুষের অভিমত থেকে সেটা বোঝা যায়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে উর্বান এরিয়া, শহর ভিত্তিক শিক্ষিত, উচ্চশিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর মাঝে আজকে জামাত একটা প্রভাব তৈরি করতে পেরেছে। এবং এটা কিভাবে সম্ভব হয়েছে প্রিয় দর্শক, এই জন্যই বলছিলাম 5 আগস্ট নির্বাচনের যে আশা নিয়ে মানুষ 17 মাস ডক্টর ইউনূস সরকারের প্রতি চেয়ে থাকলো, সেই ইউনূস সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে নির্বাচনে কালক্ষেপণ করে নির্বাচনকে যত পিছানো যায়, তারা হয়তো ধরে নিয়েছিল নির্বাচন যত পিছানো যাবে ততই তাদের ক্ষমতায় আরো বেশি দিন থাকার একটি পরিবেশ তৈরি হবে। বিষয়টি এরকম, বিএনপি 5 আগস্টের পর বিএনপি যখন আখের গুছানোর জন্য রাস্তায় নেমে পড়লো, চাঁদাবাজির থেকে বিভিন্ন ধরনের ব্লেম দেওয়া হলো, এমন কোনো কাজ নেই যে কাজগুলি বিএনপির দ্বারা হয়নি বা বিএনপির দ্বারা হয়েছে আবার হয়নি, কিন্তু ব্লেমটা বিএনপির উপর দেওয়া হয়েছে। প্রচার প্রপাগান্ডায় বিএনপিকে বেশি করে দোষী সাব্যস্ত করার খবরগুলি কিন্তু পত্রপত্রিকায় বেশি প্রচারিত হয়েছে। জামাত যে সুযোগটা নিয়েছে, এর আগে 1 মিনিটে আরেকটি কথা বলে রাখি, আওয়ামী লীগ সরকার 17 বছরে জামাতকে যত কুণ্ঠাসা করে রেখেছে বা বিএনপি কে যতটুক দৌড়ের উপর রেখেছে, বিএনপি কিন্তু আন্দোলন করেও তখন সুবিধা করতে পারেনি। বারবার বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। সেটা হয়তো অন্য একটি আলোচনায় আসতে পারে। বিএনপির আভ্যন্তরীণ কুন্দল, দ্বন্দ্ব, সংঘাত, গ্রুপিং, বেচাকিনা,
অনেক কিছুই এর মাঝে ইনভলভ। নেতা ছিলেন না দেশে, তারেক রহমান দেশে ছিলেন না, খালেদা জিয়া জেলে ছিলেন, অসুস্থ ছিলেন, বিভিন্ন কারণেই, সাংগঠনিকভাবে বিভিন্ন কারণে বিএনপি দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগটাই একেবারে দুহাতে নিয়েছে জামাতে ইসলামী। আওয়ামী লীগের আমলে জামাত গুপ্ত ভাবে, আন্ডারগ্রাউন্ডে তারা কিন্তু ঠিক মতো কাজ করে গেছে। মসজিদ ভিত্তিক হোক, এতিমখানা ভিত্তিক হোক, গরুয়া বৈঠকে হোক, ধর্মীয় জলসায় হোক, ওয়াজে হোক, বিভিন্নভাবে কিন্তু জামাত তার কাজটি ঠিক মতো করে গিয়েছে দেখেই জামাত কিন্তু একেবারে গড় গুছিয়ে রেখেছিল। আর না হয় এই আন্দোলন, জুলাই আন্দোলনে জামাতের ভূমিকা, ছাত্র শিবিরের ভূমিকাটা ব্যাপকভাবে ছিল বলেই তাদেরকে ধাক্কা দিয়ে ফেলা যায়নি। যে কারণে শেখ হাসিনা একদিকে বিদায় নিলেন, সাথে সাথেই কয়েক ঘন্টার মাঝে সেনা প্রধান জামাতের আমিরকে ক্যান্টনমেন্টে ডাকলেন, বৈঠক হলো। জামাতকে একটা কাউন্ট করা শুরু। কাউন্ট তখনই কাউকে করা হয় যখন তার শক্তি বৃদ্ধি পায়, যখন তার ইনফ্লুয়েন্স কাজে লাগে। সেই কারণে জামাত কিন্তু তার প্রতিটি জায়গায় তাদের অবস্থান দৃঢ় করেছে, সেটা হোক সামাজিকভাবে, এটা হোক প্রশাসনিকভাবে, হোক সেনাবাহিনীর ভিতর, রাজনৈতিক অঙ্গনে, সর্বত্র জামাত তার অবস্থা দৃঢ় করেছে। আর এদিকে বিএনপি মত্ত রয়েছে চাঁদাবাজি থেকে শুরু করে আইন শৃঙ্খলা অবনতি ঘটার মতো অনেক ধরনের কর্মকাণ্ডে, এবং এ কারণেই প্রায় অনেক অপকর্মই অপবাদ দিতে হয়েছে বিএনপিকে। সেইভাবেই বিএনপি অনেক তাদের তাদের যে তাদের প্রধান দল হিসাবে যে তাদের অবস্থান, সেটা অনেকাংশেই নড়বড় হয়ে উঠেছে। প্রিয় দর্শক বলছেন, তারপর তারেক রহমান যখন আসলেন, একটি কি ধরনের বলবো, যে একটি গণজাগরণ কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু সেই গণজাগরণ কতটুকু বিএনপির পক্ষে যাচ্ছে তা এখন কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা দেখবেন বিএনপির বিভিন্ন জনসভায় প্রচুর লোক হচ্ছে, সেখানে আবার গতানুগতিক যে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক বক্তব্য সেগুলোই যাচ্ছে, মানুষ নতুন কিছু পাচ্ছে না। ইভেন তো বিএনপির অনুষ্ঠানগুলিতে বা তারেক রহমানের বক্তব্যে নতুন প্রজন্মকে উৎসাহিত করার, ডেকে আনার, কাছে আনার যে ধরনের প্রক্রিয়া বা রসদ প্রয়োজন, সেটা কিন্তু তারেক রহমানের বক্তব্য থেকে পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে যে তরিকায়, যে সিস্টেমে বিএনপি এবার নির্বাচনের কৌশল নিয়েছে, বা যে সিস্টেমে বিএনপি তার প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা হয়তো এই যুগে অচল হইতে পারে। কারণ হলো, জামায়াত যেভাবে একেবারে ভিতরে ঢুকে বিভিন্ন প্রতিষ্ঠান হোক, সেটা আগেই বলছি, যেভাবেই হোক, একেবারে মহিলাদের ভিতরে হোক, অনগ্রসর শ্রেণীর উপরে হোক, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হোক, বা প্রশাসনে হোক, সেনাবাহিনীতে হোক, জামাত একেবারে তৃণমূল পর্যায় থেকে কাজ করে এসেছে। আর এটা মনে রাখা প্রয়োজন, জামাত ক্যাডার ভিত্তিক দল। জামাত একজন যা বলে সবাই তাই বলে। দ্বন্দ্ব সংঘাত আভ্যন্তরীণ কোন দলটা জামাতের নাই, যেটা বিএনপিতে রয়েছে বা আওয়ামী লীগেও রয়েছে। সেই প্রেক্ষিতে জামাতের এটা সবচেয়ে বড় সুবিধা, যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে হোক বা আন্তর্জাতিক রাজনীতিতে হোক, ধর্মভিত্তিক বা বা কমিউনিস্ট বাম রাজনৈতিক দলগুলি, তারা কিন্তু ক্যাডার ভিত্তিক দল। তারা কিন্তু দলের জন্য মরতে পারে, তারা কিন্তু দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে কার্যকর করবে। কিন্তু মাল্টি ক্লাস অর্গানাইজেশন বা মাল্টি মতবাদ নিয়ে যারা রাজনীতি করে, বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপি, তাদের মাঝে দ্বন্দ্ব সংঘাত, স্বার্থের সংঘাতটা অনেক বেশি হয়, যেটি জামাতে হয়নি। এবং এটাই ছিল জামাতের এবারের নির্বাচনের
প্রধান হাতিয়ার, এবং তারা সেইভাবেই এগিয়ে যাচ্ছে। এই জন্য আজকাল শোনা যায় যে জামাত কিভাবে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়, এবং পরিষ্কারভাবে শোনা যাচ্ছে জামাত পাশ করবে না বিএনপি পাশ করবে। জামাতের কথাটা এইভাবে আসছে এখন, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত, এবং বিএনপির ধরেও নিয়েছে, অন্তত বিএনপি এইটুক বুঝতে পেরেছে যে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত, ইসলামিক আন্দোলনও নয়, বা অন্যান্য খুচরো যে সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচন করছে তারাও নয়। এই বিষয়টা অন্তত ক্লিয়ার হয়েছে। কিন্তু এই জামাতকে প্রতিহত করার জন্য যে ধরনের কৌশল, এই জামাতকে মানে প্রতিরোধ করার জন্য যে ধরনের ওয়েপন বিএনপির প্রয়োজন, সেটা কিন্তু বিএনপির এখন পর্যন্ত নেই। কারণ জামাতের ভিত এত বেশি শক্ত, এদের ফাউন্ডেশনটা এত শক্ত হয়েছে, বিএনপিকে সেখানে হানা দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই নির্বাচন আছেই মাত্র 15 দিন। এবং এটার জন্য সরকারকে আগেই বলেছে যে সরকার সবসময় জামাতকে একটি সুযোগ দিয়ে গিয়েছে, এবং এই সুযোগটা ছিল নির্বাচন নিয়ে কালক্ষেপণ, দ্বিধা দ্বন্দ্ব, কবে নির্বাচন হবে, ডেট ঘোষণা, সবকিছু মিলিয়ে এক ধরনের ধাঁধা ছিল দীর্ঘদিন ধরেই। এই সরকার আজকে 17-18 মাস যাবৎ ক্ষমতায়, কিন্তু নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচনের একটি পরিবেশ তৈরি করার জন্য তারা কিন্তু দীর্ঘদিন 9-6 খেলেছে। লন্ডন গিয়েছে একবার, নির্বাচন হবে হবে না, আরো কিছুদিন বেশি থাকলে ভালো হয়, জনগণ তাদের চায়, এই ধরনের বহু কথাবার্তা তারা বলেছে। এই প্রেক্ষিতে যখন এইগুলি চলতেছিল, জামাত কিন্তু তার ঘর গুছানোতে ব্যস্ত ছিল, চাঁদাবাজিতে যায়নি বা অন্য কোনো কিছু গেলেও হয়তো সেটা মানুষের কাছে এতটুকু যে চোখে পড়বে সেরকম হয় না যেটুক বিএনপির বেলায় হয়েছে। গরুর হাট থেকে শুরু করে, গ্রাম্য বাজার থেকে শুরু করে, ঢাকা শহর থেকে শুরু করে, বাণিজ্যিক শহর চট্টগ্রাম, সারা দেশে সর্বত্র বিএনপি চাঁদাবাজির এক মহোৎসব শুরু করেছে। সেই চাঁদাবাজি মহির হয়ে আজকে নির্বাচনের আগে যে অবতীর্ণ হয়েছে, সেটাই বিএনপির জন্য সবচেয়ে বড় কাল। এবং আরো একটি বিষয় টপ অফ ইট বলা যেতে পারে, তারেক রহমান প্রার্থী নির্বাচনে যে ধরনের গতানুগতিক প্রক্রিয়াকে তিনি নিয়েছেন বিবেচনায়, সেটিও খুব যে আকর্ষণীয় হয়েছে তা নয়। আপনারা দেখবেন বিএনপিতে প্রচুর পুরাতন নেতা, বর্ষিয়ান নেতা রয়েছেন, থাকতে পারেন, পুরাতনের অভিজ্ঞতা, নবীনের উদ্যম হইতে পারে, দলের জন্য ভালো হইতে পারে, কিন্তু বিএনপির তারেক রহমান মনোনীত যে প্রার্থী, তার মাঝে কিন্তু দেখবেন তরুণ জেনজি সম্প্রদায়, যারা আমাদের যারাদেরকে আমরা বলি এখন তরুণ নতুন প্রজন্ম, তাদের প্রার্থী সংখ্যা অনেক কম, নারী প্রার্থী সংখ্যা কম। এমনকি দেখুন রুমিন ফারানা, ভীষণ পরিচিত, টক শোতে আলোচিত ব্যক্তিত্ব, তিনি কিন্তু মনোনয়ন তাকে দেওয়া হয়নি দলীয় স্বার্থে। কোন একটি ক্ষুদ্র মুসলিম দলকে সেই ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এমনটি ভাবে ধরা যাক এই যে নীলুফার মনি, তিনিও নমিনেশন পায়নি। বিএনপি থেকে মাত্র 10 জন নারী নমিনেশন দেওয়া হয়েছে, অথচ সংস্কার কমিটিতে যখন মিটিং হয়েছিল সেখানে বিএনপি বলে এসেছিল অন্তত 5%, 5 জন শতকরা নারী দেবে। সেই তুলনায় কিন্তু নারী দেওয়ার কথা ছিল 15 জন, কিন্তু এখন পর্যন্ত 10 জন। সেটাও বিএনপির একটি বড় দুর্বলতা। নতুন প্রতিনিধি নেই বললেই চলে, সবেই সেই চিরপরিচিত বিএনপির নেতৃত্ব, এমপি যারা আগেও ছিল, যাদের নামে অনেক বদনাম, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, বহু ধরনের সমস্যা। এখন একজন যদি প্রশ্ন করে, ভাই আপনারা দ্বৈত নাগরিক হলে নির্বাচন করতে পারেন, কিন্তু একজন প্রবাসী দ্বৈত নাগরিক হয়ে নির্বাচন করতে পারেন না কেন? আপনারা ঋণ খেলাপি হয়ে নির্বাচন করতে পারেন, সেই সুযোগটুকু তো ওরা কি করবে?
নির্বাচনে পাশ করে এরা কি করবে, তো সেই আগের কাজেই করবে। অনেকেই বলে নির্বাচনের আগে দলগুলি একটি বাণিজ্য করে, সেই বাণিজ্য কম বেশি হয়েছে। আমি এত ডিটেলসে যেতে চাই না, বাণিজ্য কম বেশি হয়েছে। ধরা যাক একজন লোক যদি 25 কোটি টাকা নির্বাচনে ব্যয় করে, সেই মানুষটি পাশ করার পর তার 25 কোটি টাকা তো সে উদ্ধার করবে, করে আরো হয়তো 25 কোটি টাকা বা 100 কোটি টাকা সে নয়ছয় করবে, দুর্নীতি করবে। এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচনের পূর্বে যে একটা গেম, যে খেলা চলে, সেটা আগে থেকে চলছে, সেটা আওয়ামী লীগের মাঝে আরো ব্যাপকভাবে হয়েছে। কিন্তু আমরা তো পরিবর্তন চাই। এই যে আজকে তারেক রহমান যেখানেই যাচ্ছেন তিনি পরিবর্তনের কথা বলছেন, খুব ভালো কথা, পরিবর্তন চাই। যুগ পরিবর্তন হচ্ছে, কিন্তু পরিবর্তন তো দলেও আসতে হবে। মানুষ যদি মনে করে সেই আগের লোকগুলি, সেই আগের নেতা, সেই আগের দুর্নীতিবাজ, সেই আগের ডাকাত, সেই আগের গুন্ডা, তাহলে পরিবর্তনটা করতে কি হলো? পাশাপাশি দেখুন, জামাতের লোকজনগুলিকে, যারা জামাতের আজকে নমিনেশন পেয়েছেন, তাদের কজনকে মানুষে চিনে, কিন্তু তারা তাদের অবস্থান করে নিয়েছে এইভাবেই, তারা নিজেদেরকে ভালো মানুষ হিসাবে বলে, মানুষের উপকার করেছে, মানুষের দুর্দিনে সুদিনে কাছে রয়েছে, বিভিন্ন সাহায্য সুবিধা, যার কারণে আজকে জামাত যে বলে সৎ মানুষের শাসন হোক আর যাই হোক, জামাত এগুলি বলছে। মানুষ পরে কি করবে পরের কথা, কিন্তু এখন অন্তত নির্বাচনের আগে জামাত মানুষকে তো এইটুকু বলে কনভিন্স করতে পারছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তে মনে হচ্ছে যে বিষয়টা এখন পর্যন্ত, এ নিয়ে আমি আরো কথা বলবো পরবর্তীতে। জামাতের ভূমিকা নিয়ে আমি গত ভিডিওতেও জামাতকে নিয়ে করেছি। জামাতের একটা আশা, হয়তো আওয়ামী লীগের ভোটের দিকে তারা তাকিয়ে আছে, এটাও এক ধরনের দ্বিচারিতা। আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ সব সর্বনাশ করে দিয়েছে, ভারত সব নিয়ে গেছে, কিন্তু আবার তারাই সেই আওয়ামী লীগের ভোটের জন্য তিত্তের কাকের মতো অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আজ এ পর্যন্তই। কালকে অন্য ইস্যু নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।